আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে। এই সরকার কোনো অবস্থায় আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে না। বাকি সময়ের যে কোনো মুহূর্তে এই সরকার পড়ে যাবে। এটাকে আমি অন্তঃকরণে বিশ্বাসী নয়, শুধু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, সোর্স থেকে তথ্য নিয়ে সঠিকভাবে আমি বিশ্বাস করছি সরকার আর থাকবে না। এই পিনাকি ভট্টাচার্য কিন্তু সরকারের দালাল। আপনি এই করতেন, যদিও বাংলাদেশের বহু মুসলিম তার ভক্ত আছে। ওরা নাস্তিক থাকাকালে শাহবাগের আন্দোলন করে কাদের মোল্লার ফাঁসি চাই আন্দোলন করেছে তারা। আওয়ামী লীগের যে ভারসাম্যমূলক নীতি চীন এবং ভারতের ক্ষেত্রে, সেটি ধরে রাখা অবশ্যই কঠিন সাধ্য, অনেক বেশি কষ্টসাধ্য। ওই বাংলা একটি যে প্রবাদটি আছে যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না, আসলে দু নৌকায় পা দিয়ে আওয়ামী লীগ তার নিজের বিপদকে বোধহয় ডেকে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। পিনাকি ভট্টাচার্যকে পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম। আমরা সকলেই জানি তিনি কিন্তু সৎ, সাহসী এবং নির্ভীকতার সাথে অন্যায়ের প্রতিবাদ করেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কিন্তু দর্শক, বর্তমানে তাকে সরকারের দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে এবং তিনি কোন উপায়ে সরকারের দালালি করছেন তার বিস্তৃত বর্ণনা দিয়েছেন হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক। দর্শক, বিষয়টা যখন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে, তখন নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। প্রিয় দর্শক, সেই সাথে আরও একটি ভিডিও দেখবেন, সেটি হলো বাংলাদেশের সাথে ভারতের মধুর সম্পর্ক ঠিক কতদিন টিকবে। নতুন করে এক টানাপোড়েনের আভাস পাওয়া যাচ্ছে, কারণ বাংলাদেশ এবং চীনের যৌথ সামরিক মহড়া হতে চলেছে। দর্শক, কেন এই মহড়ার উদ্যোগ নিয়েছে চীন সরকার, আর ভারত কি এটা মেনে নেবে? তবে কি ছিন্ন হবে ভারত বাংলাদেশের সম্পর্ক? জানতে নিউজটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আর বেশি কথা বলবো না, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলো দেখেছি তা পর্যায়ক্রমে এখন আমরা দেখতে থাকবো। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। বাংলাদেশের শাসক গোষ্ঠী তথা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান। আজ আমি এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্যই করছি এবং আপনারা যাতে এই ভিডিওটি শোনার মাধ্যমে আপনাদের নিজেদের কল্যাণ সাধিত করতে পারেন সে বিষয়টা আমি সহযোগিতা করছি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে। এই সরকার কোনো অবস্থায় আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে না। বাকি সময়ের যে কোনো মুহূর্তে এই সরকার পড়ে যাবে। এটাকে আমি অন্তঃকরণে বিশ্বাসী নয়, শুধু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, সোর্স থেকে তথ্য নিয়ে সঠিকভাবে আমি বিশ্বাস করছি সরকার আর থাকবে না। তো আমাদের শেখ হাসিনা এবং শেখ হাসিনার পাশে যারা ঘোরপাক খাচ্ছে, তারা মূলত একটি মিথ্যার উপরে ভিত্তি করে আপনাদেরকে আশ্বাস দিচ্ছে যে আওয়ামী লীগই কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার সম্ভাবনা, এবং 42 সাল, 41 সাল, 100 সাল এরকম অনেকগুলো প্যাকেজ তারা ঘোষণা করেছে। একটা জিনিস মনে রাখবেন যে এদেশে বিপদ হলে এই বিপদটা হয় সাধারণত কর্মীর উপরে, তারপরে উপরে 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 সর্বোচ্চ জায়গায় গিয়ে দেখা যায় যে অনেক সময় হয়ই না। শেখ হাসিনা ভালো করে জানে যে এদেশের মায়ার পিঠ যদি খায়, এতদিন যারা দুর্নীতি করেছে, দুষ্কৃতি করেছে, টাকা পয়সা লোপাট করেছে আওয়ামী লীগের নামে, যুবলীগের নামে, ছাত্রলীগের নামে, তো তারা খাবে। তাতে শেখ হাসিনার সমস্যাটা কোথায়? শেখ হাসিনা বিন্দুমাত্র আপনাকে নিয়ে চিন্তা করে না। আপনি এই দেশ থেকে পালাবেন, এই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যে করেছেন সেটার কারণে আপনাকে যে মানুষ বিপদগ্রস্ত করবে বা আপনি বিপদে পড়বেন, এই কথায় তার কিচ্ছু যায় আসে না। তিনি একটা জিনিসই জানেন, সেটা হচ্ছে তিনি একা বেঁচে থাকবেন কিভাবে, সেটাই হচ্ছে তার ফর্মুলা, অথবা তার পরিবার তার সাথে কিভাবে বেঁচে থাকবে। আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, আমার প্রিয় বন্ধুসুলভ এই সংগঠনটি, যাদের আমি সবসময় সমালোচনা করি, আপনারা দেশ থেকে যদি এমন কোনো অপরাধ করে থাকেন যেটা করলে এদেশে চুরি করেছেন, ডাকাতি করেছেন, ধর্ষণ করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, যেটার জন্য আপনি নিজে জানেন যে এটার শাস্তি কি হতে পারে। আপনি তো নিশ্চয়ই জানেন যে একজন ব্যক্তিকে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা হতে হয়, ফাঁসি হতে হয়, তাকে যাবজ্জীবন জেলে থাকতে হয়, চুরি, ডাকাতি, ধর্ষণের মামলার শাস্তিগুলো তো আপনি জানেন না? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বন্ধুদের কাছে অনুরোধ, যদি দেশে থাকতেই চান তাহলে প্রস্তুতি গ্রহণ করুন। কোর্ট কাচারির বারান্দায় মামলা, হামলা যা এতদিন পর্যন্ত করেছেন সেগুলোর ফিডব্যাক নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটা জায়গায় আপনাদেরকে পরবর্তী সরকার অন্যায় কোনো আচরণ করবে না, তবে আপনাদের প্রত্যেকটি জিনিস পাই পাই করে হিসাব করা হবে। আর সে কারণে বলছি, যদি কারো সুযোগ থাকে, মনে করেন যে না আমি এই ধরনের ভেজালের মধ্যে আমি যেতে চাই না, তাহলে সেফ এক্সিট হচ্ছে আপনি এখন এই মুহূর্তে পালাতে পারেন। বাংলাদেশ থেকে পালানোর রাস্তা আপনার জন্য এখনো যতটা সহজ, 7 দিন পরে এই পালানোর রাস্তাটা আরো কঠিন হবে, 15 দিন পরে আরো কঠিন হবে, 1 মাস পরে কঠিন থেকে কঠিন হবে। এরপরের হিসাব আমি আপনাকে আর দিতে পারছি না। এই পিনাকি ভট্টাচার্য কিন্তু সরকারের দালাল। আপনি এই করতেন, যদিও বাংলাদেশের বহু মুসলিম তার ভক্ত আছে। ওরা নাস্তিক থাকাকালে শাহবাগের আন্দোলন করে কাদের মোল্লার ফাঁসি চাই আন্দোলন করেছে তারা, সমস্ত স্ক্রিপ্ট লিখে দিয়েছে সে। এবং এই অবস্থায় সে একটা বিষয় হচ্ছে, সে কিন্তু একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে ডাক্তার।
তো স্বাভাবিকভাবে যদি একজন বাবা তার সন্তানকে লেখাপড়া করিয়ে ডাক্তার পর্যন্ত পড়ায় এবং তার একটা পারিবারিক মর্যাদা আছে, সে একটা মেয়েকে একটা মুসলিম পরিবারে বিয়ে দেবে, উভয় পরিবারের সম্পর্ক হবে, তো যখন দেখে তার মেয়েটাকে একটা নাস্তিক মানে বিয়েও করে নাই, সে কিন্তু না ইসলামী মতে বিয়ে করে, না হিন্দু মতে বিয়ে করা, না স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করা, জাস্ট রক্ষিতা হিসেবে রাখা, যে কাজটা নাস্তিকরা করে। তো সেই সময় আমাদের যে অধ্যাপক অদয়ের ছেলে, তাকে সেও একটা মুসলিম মেয়েকে বিয়ে করা, তাকে ওরকম গলা কাটছে। তারপর রাজীব নামে একটা ছেলেকে যখন গলা কাটছে ওই সময়, তখন তার মনের মধ্যে প্রচন্ড ভয় ঢুকে গেছে যে তাহলে এরপরের ফিলিংটা আমি শিকার হয়ে যাবো। সে তাড়াতাড়ি করে ওই সময় জামাত ইসলাম দেশে মনে করছে জামাতরা মনে হয় এগুলো খুন করে, যে কারণে জামাত ইসলামের সহযোগিতা নিয়েছে, বলছে আমি খুব ব্যথিত, আমি মানে এই ব্যাপারে আমি নাই, আমি যে কারণে এখন সঙ্গ ত্যাগ করবো, অমুক করবো তমুক করবো, শাহবাগীদের এসে শাপলা চত্বরের ঘটনা আমি অত্যন্ত মর্মাহত বেদনা হতো। তো স্বাভাবিকভাবে যারা মুসলিম ধর্মীয় নেতারা এরা কিন্তু সহজ সরল হয়, এরকম জটিল প্রকৃতির এবং চতুর হয় না, তো তারা তাকে হেল্প করছে। সেই সময় সে করছে কি, একসময় হচ্ছে পপুলার নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সে তৈরি করছে, মানে কালাজ্বরের ঔষধ তৈরি করছে এবং আটা দিয়ে, সেই আটা দিয়ে তৈরি করার পরে সেই ঔষধ যখন বিভিন্ন জায়গায় পাঠাইছে কোনো কাজ নেই, বরং একটা মেয়ে মারা গেছে, সেইটা নিয়ে ব্যাপক তোলপাড় হয়ে গেছে এবং কয়েক কোটি টাকার ঔষধ বিক্রি করার পরে এটা টাকা দেওয়ার কথা ছিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা যখন এটা পরীক্ষা করলো দেখা গেল ওর মধ্যে কিছু নাই, ময়দা আছে, সেটা আবার প্যাকিং করার পরে ওইটা বিষাক্ত হয়ে গেছে ভিতরে ঢুকে একটা ক্যাপসুলের মধ্যে, যে কারণে এটা দেয়নি। তারপরে তখন একটা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে ডাকছে, এই যে তাকে ডাকছে ওই দিনে সে পালায় চলে গেছে। মুসলিমরা খুশি হয়, সেই মানে কাজগুলো সে করতেছে। এখন গোবিন্দ প্রামাণিকের কথা বললে পরে এই করলো, সে মূলত দুটো জিনিস, একটা হচ্ছে যে মুসলিমদের পরিবারকে মানে সে লজ্জা উপন্যাস থেকে হলে অনুপ্রেরণা পাইছে, যে দিলাম একটা মুসলিম পরিবারের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের আমি মান মর্যাদা নষ্ট করলাম, উইথ মুসলিমদের ঘাড়ে কাঁঠাল ভেঙে কিভাবে খাওয়া যায় এমন সব উস্কানিমূলক বক্তব্য দেবো যাতে মুসলিমরা খুব খুশি হয়। এইসব খুশি হয়ে তার ভিডিওগুলো দেখলে প্রচুর পয়সা, তার ঘরে হচ্ছে প্রায় 1 মিলিয়ন, দেখলে প্রায় প্রতিদিন 1 লাখ টাকা তার আসে। এই মুসলমানদের পয়সায় যেহেতু ইন্টারনেট ব্যবহার করে মুসলিমরা ব্যবহার করে সেটা দেখে, সে এটাকে মেকানিজম করে অতি চতুর মানে অতি শেয়ানা হলে যা হয়, এই শেয়ানা করে মুসলিমদের ঘাড়ে চাপিয়ে সে ফ্রান্সের মতো জায়গায় আরামে এসে খাচ্ছে। ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে মধুর সম্পর্ক তা শেষমেশ কতদিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে সেটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তো আছেই। নতুন করে যে আশঙ্কাটি জেগেছে ভারতের সঙ্গে আওয়ামী লীগের টানাপোড়েনের ক্ষেত্রে, তা হচ্ছে বাংলাদেশ এবং চীনের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি সম্ভবত 1 মে থেকেই শুরু হতে যাচ্ছে। আর এই খবরটি দিয়েছে খোদ চীনেরই গণমাধ্যম, চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এবং পিপলস ডেইলি। তো এরকম একটি সামরিক মহড়া এই অঞ্চলে কী ধরনের প্রতিক্রিয়া ফেলবে তা নিয়ে কূটনীতিকদের মধ্যে নানান ধরনের বিশ্লেষণ এর মধ্যে শুরু হয়েছে এবং তাদের প্রায় সবাই জানাচ্ছেন যে এটিকে কেন্দ্র করে অবশ্যই একটি টানাপোড়েনের সম্পর্কের দিকে যাচ্ছে আওয়ামী লীগ, এবং যদি মোদি আবারও ক্ষমতায় আসে সেক্ষেত্রে মোদি প্রশাসন আর যেই আসুক না কেন মোটামুটি ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কে একটি ঘাটতি নতুন করে সূত্রপাত করতে যাচ্ছে এই মহড়া। এই মহড়ার অংশ হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি কন্টিনজেন্ট তারা অবশ্যই মে মাসের শুরুর দিকেই চলে আসবে এবং এ বিষয়ে এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি বলেছেন অবশ্যই বাংলাদেশ এবং চীনের মধ্যে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তার দিকে ভারত কড়া দৃষ্টি রাখছে। আর আমরা অবশ্যই গত কিছুদিন মানে গত 7 জানুয়ারি নির্বাচনের পর থেকেই দেখছি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে চীনের আগ্রহের মাত্রাটি বাড়ছে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে চীনের পক্ষ থেকে নতুন নতুন প্রকল্পের প্রস্তাব দেওয়া হচ্ছে, সেগুলো নিয়েও তো নানান ধরনের হিসেব নিকাশ চলছে সরকারের মধ্যে। আর এই যে যৌথ সামরিক মহড়ার বিষয়টি এমন এক সময় এলো যখন ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠান হচ্ছে, যেদিকে ভারতের রাজনৈতিক বিশ্লেষক সহ রাজনীতিবিদ সহ ভারত সরকার সহ সবার দৃষ্টি সেদিকে, ঠিক তখনই এমন একটি মুহূর্তে এই মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দর্শক দেখলেন সেই ভিডিওগুলো, এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।